এর আগের ভিডিওতে আমরা সমতলের বহুবিকল্পধর্মী যে প্রশ্নগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব সমতল চ্যাপ্টার অর্থাৎ প্রশ্নমালা 5B, প্রশ্নমালা 5B এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এমন কোনো বছর নেই যে এইচএস পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেই জন্যে একটু ভালো করে দেখবে। আর 5A এর সঙ্গে 5B কিন্তু মিলেমিশে আছে। এখানে এমন অনেক অঙ্ক আছে যেগুলো আমরা 5A-তে করেছি। তাহলে অতি সংক্ষিপ্তর একে যে অঙ্কটা রয়েছে, এখানে একটা সরলরেখা দেওয়া আছে আর একটা সমতল দেওয়া রয়েছে। একটা সরলরেখার সমীকরণ আমরা দেখেও বুঝতে পারছি, আর একটা সমতল। দুটোই যদিও ভেক্টর আকারে আছে, তো আমাদের এই সরলরেখা আর সমতলের অন্তর্গত কোণ বের করতে বলেছি। তো আমরা কি করব, এটা সরলরেখা, এটা সমতল, এদের অন্তর্গত কোণ যদি থিটা হয় তাহলে আমরা cos থিটাটা বের করে নেব। তার আগে অবশ্য সরলরেখার দিক অনুপাত, আমরা সরলরেখার দিক অনুপাত এখান থেকে কোথায় থেকে পাবো মনে আছে? এটা হচ্ছে বিন্দু ভেক্টর মানে অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে সরলরেখার উপর অবস্থিত সরলরেখার দিক অনুপাত। তাহলে সরলরেখার দিক অনুপাত আমরা এখান থেকে পাবো 1 - 1 1, ঠিক আছে। আর সমতলটার যেটা আছে, সমতলের কিন্তু দিক অনুপাত হয় না, অভিলম্বের দিক অনুপাত। সমতলের অভিলম্বের দিক অনুপাত কোথা থেকে পাওয়া যাবে? সমতলের অভিলম্বের দিক অনুপাত হচ্ছে এটা r.n, n ভেক্টরটাই হচ্ছে সমতলের উপর লম্ব ভেক্টর। তাহলে 2 - 1 1, ঠিক আছে। এবার এদের অন্তর্গত কোণ বার করতে বলেছে আমাদের। তাহলে অন্তর্গত কোণ হলে আমরা জানি একটা সমতল একটা সরলরেখা হলে cos নয়, একমাত্র এই জায়গাটাতে একটা সমতল একটা সরলরেখার অন্তর্গত কোণে sin হয়। বাকি সমস্ত ক্ষেত্রে cos থিটার মান থেকে পাওয়া যায়, কিন্তু এটাতে আমরা sin থিটা থেকে মানটা বার করি। তাহলে কি হবে? এটা a1 a2 মানে 1 × 2 প্লাস -1 × -1 -1 × -1 প্লাস 1 × 1 বাই √, একের স্কোয়ার মানে 3 লিখে দিলাম, আর একটা √, 2 এর স্কোয়ার মানে 4 5 6। তাহলে কত হচ্ছে? 2 3 4, এটা মড থাকবে সবসময়। তাহলে 4/√18, তার মানে হচ্ছে 18 মানে হচ্ছে 3√2, তাহলে 4/3√2। তাহলে থিটা হবে sin ইনভার্স 4/3√2। তাহলে এটাই आंसर হবে। দুটো একটা সরলরেখা একটা সমতলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তারপরে দেখো 2 3, দেখলে নিশ্চয়ই চিনতে পারছো এগুলো আমরা প্রশ্নমালা 5A-তে করে এসেছি, ঠিক আছে। সংখ্যাগুলো হয়তো একটু আলাদা বটে, কিন্তু আমরা কিন্তু করেছি, কারণ আমরা তো সংখ্যা নয়, আমরা পদ্ধতি শিখি। তো সেখান থেকে আমরা 2 3 কিন্তু করতে পারবো, ঠিক আছে। 4-এরটা দেখো, খুব সহজ প্রশ্নমালা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা 5B। দেখো 4-এরটা কি আছে? দুটো সমতল আছে, দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ বের করতে বলেছে। তো দুটো সমতল পরস্পরকে যেখানে ছেদ করছে সেই ছেদ সরলরেখাগামী সমতল। তো আমরা জানি দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ হচ্ছে একটা সমতল প্লাস k × আরেকটা সমতল সমান 0। এইটা হচ্ছে দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ। এটা কনসেপ্টটা তোমরা নিশ্চয়ই আগে দেখে নিয়েছো। তো এখানে তাহলে আমরা প্রথমে কি করব, এটা ভেক্টর আকারে আছে, ভেক্টর আকার থেকে আমরা প্রথমে এটাকে কার্তেশীয় আকারে নিয়ে চলে আসছি। তাহলে কার্তেশীয় আকার
কার্টেসীয় আকারে প্রকাশ করছি। ঠিক আছে, এবার নিশ্চয়ই প্রশ্ন করবে যে ভেক্টর আকার থেকে কি সরাসরি হবে না? নিশ্চয়ই হয়, কিন্তু কার্টেসীয় আকারে আমরা যদি বেশি অভ্যস্ত হয়ে যাই, কার্টেসীয় আকারে আমাদের সুবিধা, ভুলটা কম হয়, সেই জন্য আমরা কার্টেসীয় আকারেই করে নেব। তো কার্টেসীয় আকারে নিয়ে এলে আমরা কি পাবো? এটা কিভাবে বলেছিলাম? খুব সহজে একটা ভেক্টর সমতলকে, ভেক্টর আকারের সমতলকে কার্টেসীয় আকারে প্রকাশ করা যায় খুব সহজে। কিভাবে? এক্সপ্লেন, যেটা ব্যাখ্যা, সেটা হচ্ছে আর এর জায়গায় এক্স আই ওয়াই জেড কে বসিয়ে এদের ডট প্রোডাক্ট করলে আমরা কার্টেসীয় আকার পাবো। কিন্তু সেটার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে এই আই আরটাকে বাদ দিয়ে আই জে কে জায়গায় এক্স ওয়াই জেডটা বসিয়ে দিলেই সেটাই কার্টেসীয় আকার হয়। ঠিক আছে, তাহলে কত হবে? এটা 2x প্লাস ওয়াই প্লাস 3z সমান হচ্ছে 7, আর দ্বিতীয়টা হবে 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল টু 9। এই দুটো সমতলের ছেদগামী, যে কোনো সমতলের ছেদগামী এই দুটো সমতলের, মানে সমতল দুটির ছেদগামী যে কোনো সমতলের সমীকরণ, যে কোনো সমতলের সমীকরণ কি হয় না? একটা সমতল 3z মাইনাস 7, একটা সমতল প্লাস k ইন্টু আর একটা সমতল 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 সমান হচ্ছে 0। এইটাই একটা সমতল প্লাস k ইন্টু আর একটা সমতল হচ্ছে দুটো সমতলের ছেদগামী সমতল, বা দুটো সমতলের ছেদ রেখাগামী সমতল, বা দুটো সমতল ছেদ সরলরেখার যে সমতলের উপর অবস্থিত সেই সমতলের সমীকরণ। ঠিক আছে, তাহলে এই সমতলটা কি হয়েছে না 2, 1, 3 বিন্দু দিয়ে গেছি। তাহলে এখানে আমাদের আননোন কি আছে? এখানে একটাই আননোন আছে k, শুধু k এর মানটা বার করলেই আমাদের সমতলের সমীকরণটা পেয়ে যাব, আর তার জন্য আমাদের একটা বিন্দু দেওয়া রয়েছে। তাহলে এই বিন্দুটা বসালেই কিন্তু আমরা k এর মানটা পেয়ে যাব। কোথায় বসাতে হয় আমরা জানি, x y z এর জায়গায় বসাতে হবে। তাহলে 4 বসাচ্ছি বিন্দুটাকে, 2 বসালাম, 4 পেলাম আমরা, এটা 1, এটাতে 3 বসালে হবে 9 মাইনাস 7, এটা হলো প্লাস k ইন্টু এটাতে 2 বসছে, তাহলে 4, 5 আর 9 মাইনাস 9 সমান হচ্ছে 0। 9 থেকে দিয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি আমরা 4, 5 আর 9 14, 14 থেকে 7 বাদ দিলে 7 প্লাস k ইন্টু 9 সমান হচ্ছে 0। তাহলে k ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস 7/9। এটা k পেয়ে গেল। কেটাকে আমরা এখানে বসিয়ে দেব, তাহলেই আমরা পেয়ে যাব নির্ণেয় সমীকরণ। তাহলে নির্ণেয় সমীকরণ কি হবে? কি এটাকে এখানে বসাতে হবে, তাহলে 2x প্লাস y প্লাস 3z মাইনাস 7 মাইনাস 7/9 ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 সমান 0। এরপর আমাদের সিম্পলিফাই করতে হবে, আমাদের 7/9কে এখানে গুণ করতে হবে, কিন্তু এটা করবে না, কারণ 7/9কে গুণ করতে গেলে সব ভগ্নাংশ হয়ে যাবে, সব ভগ্নাংশ হয়ে যাওয়ার পর আবার সেগুলো যোগ করতে গিয়ে আমরা চরম অসুবিধার মধ্যে পড়ব, এবং এতগুলো ভগ্নাংশ যোগ করতে গিয়ে কোথায় যদি ভুল করে ফেলি তাহলে গোটা অঙ্কটাই চলে যাবে। তাহলে জন্য কী করবো আমরা এই যে মনে করতে পারি এটাকে যে এইটা বাইরে 9 আছে, তাহলে 9টা এলসিএম হচ্ছে, মানে লসাগু হচ্ছে, তাহলে লসাগু করলে আমরা 9টাকে এইদিকে গুণ করে নেব। তাহলে 9টাকে আমরা এইদিকে গুণ করে নেব, আর 7টাকে আমরা ওইদিকে গুণ করে নেব, তারপর যোগ বিয়োগ করে নেব। তাহলে 18x প্লাস 9y প্লাস 27z মাইনাস 7 9 63 মাইনাস, তাহলে 9টাকে আমরা এদিকে গুণ করে নিলাম, 7টাকে যদি এদিকে গুণ করে নিই তাহলে 7 2 14x মাইনাস 35y মাইনাস
21z প্লাস 63 সমান হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। 9 যদি লসাগু করে নিই তাহলে লসাগু তো এদিকে গুণ হতো, সেই হিসেবে আমরা করলাম। তো 63টা তো কেটেই যাচ্ছে, এখন আমরা যোগ বিয়োগটা করে নেব। তাহলে 18 মাইনাস 14 মানে 4x, 9y মাইনাস 35y মানে হচ্ছে 26y, আর 27 মাইনাস 21 মানে প্লাস 6z ইকুয়াল টু হচ্ছে, তাহলে এটা পেলাম আমরা। এটা মানে হচ্ছে 2x মাইনাস 13y প্লাস 3z ইকুয়াল টু 0। তবে যেটা মনে রাখবে, যেহেতু অঙ্ক দেওয়া ছিল আমাদের ভেক্টর পদ্ধতিতে, আমরা উত্তর তো ঠিক করে ফেলেছি, অঙ্ক আমাদের হয়ে গেছে, কিন্তু যেহেতু অঙ্কটা ভেক্টর প্রসেসে দেওয়া ছিল, ভেক্টর আকারে দেওয়া ছিল, উত্তরটাকেও আমরা কিন্তু ভেক্টর আকারেই দেব। অঙ্ক যে আকারে দেওয়া থাকবে, আমরা যে পদ্ধতিতেই করি না কেন, কার্তেশীয় করি, যাই করি না কেন, উত্তরটা আমরা শেষে আবার সেই পদ্ধতিতে ফিরিয়ে দেবো, মানে সেই আকারে ফিরিয়ে দেবো। তাহলে যেহেতু অঙ্কটা আমাদের ভেক্টর আকারে দেওয়া ছিল, তাহলে উত্তরটাকেও আমরা ভেক্টর আকার করে দেবো। তাহলে ভেক্টর আকার, যে সহজ পদ্ধতিতে আমরা কার্তেশীয় থেকে ভেক্টর থেকে কার্তেশীয় করেছি, এখন কার্তেশীয় থেকে সেই একই পদ্ধতিতে আমরা ভেক্টর করে দেবো। কিভাবে? ভেক্টর আকার। তাহলে ভেক্টর আকার কি হবে? খুব সহজ পদ্ধতি, r ডট 2i মাইনাস 13j প্লাস 3k ইকুয়াল টু 0। তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো 5 অঙ্কগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, একটু ভাবলেই আমরা করতে পারবো। সেই জন্য তোমরা প্রথমে চেষ্টা করবে অঙ্কগুলো ভিডিও না দেখে করার, তারপরে যদি অসুবিধা হয় তখন ভিডিওটা একবার দেখে নিতে পারো, কিন্তু না দেখেই করার চেষ্টা করবে। একটু ভাবলেই অঙ্কগুলো পারবে। ভাবনাটা দেখো, এইভাবে ভাবতে পারো, শুধু এই ভাবনাটা শুনেই অঙ্ক করতে লেগে যাবে, তারপরে দেখবে শেষে মিলিয়ে দেখে নিলেই হবে। তো দেখো, এখানে দুটো বিন্দু দিয়ে একটা সমতল গেছে, যে সমতলটা হচ্ছে এই সরলরেখার সমান্তরাল। তাহলে এই সরলরেখার সমান্তরাল একটা সমতলের সমীকরণ বের করতে বলেছি, যে সমতলের উপর দুটো বিন্দু কিন্তু বলে দিয়েছি। তাহলে আমরা কিভাবে ভাববো? সমতলের উপর একটা বিন্দু আর দিক অনুপাত পেলেই কিন্তু আমরা সমতলের সমীকরণ নির্ণয় করতে পারি। সমতলের উপরে একটা বিন্দু আর দিক অনুপাত, তো বিন্দু তো দুটো দেওয়া আছে, আর দিক অনুপাতটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কি করব? প্রথমে সমতলের দিক অনুপাতটা ধরে নিচ্ছি। তাহলে ধরি সমতলের দিক অনুপাত। সমতলের দিক অনুপাত হচ্ছে এ বি সি। এবার কি করব বুঝতেই পারছো, এরপর নিজেই করতে পারবে যে সমতলের দিক অনুপাত যেহেতু এবিসি, তাহলে সমতলের সমীকরণ কি হবে? তাহলে সমতলের সমীকরণ আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি, হয় এটা না হয় এটা, যে কোনো একটা বিন্দু আর এই দিক অনুপাত নিয়ে সমতলের সমীকরণ আমরা লিখে ফেলবো। তো এই বিন্দুটা নিলে আমরা কি পাবো? a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান মানে শুধু এক্স হবে, কারণ এক্স ওয়ানটা 0, প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান হচ্ছে 0, তাই না? a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানকে আমরা 0 নিয়েছি, তাহলে সমীকরণটা হবে, তাই না, 0 0 0 বিন্দুগামী সমতলের সমীকরণ। তাহলে 0 0 0 বিন্দুগামী সমতলের সমীকরণ হবে এটা। ঠিক আছে, এবার দেখো এই সমতলটা, এই বিন্দুটাও তো সমতলের উপরে আছে, তাহলে সমতলটা 3 মাইনাস 1 2 বিন্দুগামী। আমরা এরকম করে অনেক অঙ্ক করেছি। তাহলে এখানে কি হবে? কার জায়গায়, এর জায়গায় 3 বসবে না এক্স এর জায়গায় 3 বসবে? আমরা জানি কার জায়গায় বসবে, ঠিক এক্স এর জায়গায়। তাহলে কত পাবো আমরা? 3a মাইনাস বি প্লাস সি সমান হচ্ছে 0। তাহলে এটা একটা সমীকরণ হলো, ও 2c। ঠিক আছে, আর সরলরেখাটা দেওয়া আছে, এটাকে তো আমাদের কাজে লাগাতে হবে। সরলরেখার কোন অংশটা কাজে লাগবে? শুধুমাত্র এই দিক অনুপাতটা কাজে লাগবে। অবশ্যই সরলরেখা থেকে দিক অনুপাত নেওয়ার আগে উপরের দিকটা একবার দেখে নিতে হবে। কি দেখতে হবে? যে এটা প্রতিসম আকারে ঠিকঠাক দেওয়া আছে কিনা। এটা কিন্তু আমাদের অনেক সময়ই আমাদের ভুল করে দেওয়ার জন্য বা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এই দিকটাকে অনেক সময় সাজিয়ে দেয় না। তো সেটা কিন্তু সবসময় চোখ রাখতে হবে যে এই জায়গাটাতে প্রতিসম আকারে আছে। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের প্রতিসম আকারই আছে, তাহলে আমরা দিক অনুপাতটা পেয়ে যাচ্ছি।
তাহলে আরেকটা শর্ত আমরা কি পাবো, যেহেতু সরলরেখার সঙ্গে সমতলটা সমান্তরালে আছে, তার মানে সমতলের, এখানে সমতলের দ্বিগুণপাত লেখা হয়েছে, এটা সমতলের দ্বিগুণপাত হয় না, সমতলের অভিলম্বের দ্বিগুণপাত, সমতলের অভিলম্বের দ্বিগুণপাত হবে। তাহলে অভিলম্বের সঙ্গে লম্বভাবে থাকবে, তার মানে এইটা আর এইটার গুণফলের যোগফলটা হবে 0। তাহলে দ্বিতীয় শর্ত থেকে আমরা পাবো কি পাবো না, a × 1 মাইনাস b × 4 তারপরে হচ্ছে 7c সমান হচ্ছে 0। এই দুটো থেকে আমরা ABC বার করতে পারি। তাহলে a বাই মাইনাস b বাই আর c বাই, দুটো মান তো বের করা যায় না, বলেছিলাম আমাদের দরকার হচ্ছে এদের অনুপাতটা নেওয়া। তাহলে এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে a বাই কী হবে, -7 মাইনাস এটা গুণ, তাহলে -8, তার মানে মাইনাসে মাইনাসে +8। তারপরে মাইনাস b বাই 3 × 7 = 21 মাইনাস 2 × 1 = 2। তারপরে c বাই কী হবে, 3 - 4 মানে -12 মাইনাস কত, -1 × 1 মানে -1 মানে +1 হলো। তার মানে হচ্ছে a বাই মাইনাস ছিল, a বাই 1 সমান b বাই -19 সমান c বাই -11, ঠিক আছে, -11। তাহলে এইটা আমরা পেলাম ABC এর রেশিও, মানে সমতলের অভিলম্বের দ্বিগুণপাত, মানে ABC এর মান। তাহলে এখানে আমরা বসিয়ে দিলেই পেয়ে যাব। অতএব নির্ণয় সমতলের সমীকরণ কি হবে, a হচ্ছে 1, তাহলে x - 19y - 11c = 0। তাহলে এটাই হবে উত্তর আমাদের, ঠিক আছে। ও সরি 11z, c এর মান হচ্ছে 11। তাহলে এটাই হবে আমাদের সমতলের সমীকরণ। সমতলটা যেহেতু মূলবিন্দুগামী, অবশ্যই ধ্রুবক পদটা 0 হবে, ঠিক আছে। তারপরে দেখো 6টা, আবারও বলছি অঙ্কগুলো কিন্তু একটু ভাবলে নিজেই করতে পারবে, সেজন্য সবসময় চেষ্টা করবে প্রথমে যে নিজে করে নেওয়ার। যদি কোনো অসুবিধা হয় তবে ভিডিওটা দেখবে, নাহলে ভিডিও দেখারও প্রয়োজন নেই। দেখো এইভাবে ভাববে, ভাবনাটাকে পাল্টাতে হবে একটু, ভাবনাটাকে যদি আমরা অন্যরকমভাবে ভাবলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। দেখো প্রথমে বলেছে 1 নম্বর যে সমতলটা রয়েছে, বলেছে এই সমতলের উপর লম্ব, তাহলে এই সমতলটার উপর লম্ব আর এই দুটো সমতলের ছেদ সরলরেখা ধারণ করে আছে, তার মানেই হচ্ছে দুটো সরলরেখার ছেদগামী সমতল। ভালো করে দেখো, এই দুটো সমতল, প্রশ্নটা এইরকম হবে, একটু কথাটা ঘুরিয়ে বলেছে যে দুটো সমতল দুটির ছেদ সরলরেখাকে ধারণ করে। তাহলে দুটো সমতলের ছেদ সরলরেখাকে ধারণ করে যে সমতল, সেই সমতলটা এই সমতলের সঙ্গে লম্ব। তাহলে ছেদ সরলরেখাকে ধারণ করে, তার মানে এই দুটো সরলরেখা যেখানে পরস্পরকে ছেদ করছে, সেই ছেদগামী আরেকটা সমতলের কথা বলেছে এখানে। তাহলে এইভাবে আমাদের ভাবনাটাকে নিতে হবে যে ছেদ সরলরেখাকে ধারণ করে বলতে ছেদ সরলরেখাটা ওই যে নতুন সরলরেখাটা আমরা বার করব তার উপরে অবস্থিত, তার মানে সেই সমতলটা হচ্ছে এই দুটো সমতলের ছেদ সরলরেখাগামী সমতল। তাহলে দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণটা আমরা ধরে নেব। তাহলে 2 ও 3 নং সমতলের ছেদগামী সমতলের সমীকরণ কি হবে, বলেছি একটা সমতল -4 প্লাস k ইন্টু আর একটা সমতল 2x প্লাস y মাইনাস c প্লাস 5 = 0। এটা হচ্ছে দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ। এবার কি হয়েছে, এই সমতলটা এই সমতলের সঙ্গে লম্বভাবে আছে, তো লম্বভাবে থাকার সত্ত্বেও আমরা জানি দুটো সমতল পরস্পর লম্বভাবে আছে, মানে ওদের অভিলম্বগুলো পরস্পর লম্বভাবে থাকবে।
ওদের অভিলম্বগুলোও পরস্পর লম্বভাবে থাকবে। তার মানে এদের অভিলম্বের দিক অনুপাত আর এর অভিলম্বের দিক অনুপাতের গুণফলের যোগফলটা হবে 0। তাহলে এর অভিলম্বের দিক অনুপাতটা আমাদের বের করতে হবে। তো সেটা করতে গেলে কি করতে হবে, এখানে x গুলো দু জায়গা হয়ে গেছে, তো x গুলোকে প্রথমে আমরা এক জায়গায় সাজিয়ে নিয়ে দ্বিগ অনুপাতটা বের করব। তার মানে সমতলটাকে একটু সরল করতে হবে। দেখো এখানে x টাকে আমরা এক জায়গা করব, তাহলে এরকম পাবো 1 + 2k * x, এটা 1 এটা 2k হচ্ছে, ঠিক আছে, প্লাস y টা দেখো এখানে 2 আর এখানে পাবো ky, তাহলে আমাদের এখানে কি হবে 2 + ky 2 + k * y হলো, প্লাস জেডটা দেখো এখানে 3z আছে আর এখানে k * -z, তার মানে -kz হচ্ছে, তাহলে 3z - kz কমন যাচ্ছে, যদি z নিই তাহলে 3 - k * z, আর এখানে হবে -4 আর এখানে হবে +5k = 0। এটা সরল আকার, তাই না? সমতলের আকার যার দ্বিগ অনুপাত অভিলম্বের দ্বিগ অনুপাত হবে এইটা কমা এটা কমা এটা, তাহলে এর অভিলম্বের দ্বিগ অনুপাত হচ্ছে কত হবে 1 + 2k, 2 + k, 3 - k, এটা হলো। এবার এইটা 1 নং সরলরেখার সঙ্গে লম্বভাবে আছে, তাহলে 1 নং এর অভিলম্বের দ্বিগ অনুপাত হচ্ছে কত 5, 3, 6, তাহলে শর্তটা কি, এরা পরস্পর লম্বভাবে আছে, তাহলে শর্তটা হচ্ছে 5 × 1 + 2k + 3 × 2 + k + 6 × 3 - k = 0। নিশ্চয়ই এটাকে সরল করে আমরা k এর মান পাবো, সেই k এর মানটা এখানে বসিয়ে দিলেই আমরা নির্ণেয় সমতলের সমীকরণ পেয়ে যাব। নিশ্চয়ই এটা শেষ করতে পারবে, তাহলে এটা শেষ করবে নিচে, ঠিক আছে। তারপরে 7এরটা ঠিক 6-এর মতোই হবে, শুধু তফাৎ হচ্ছে 7-এর ভেক্টর আকার দেওয়া আছে, আমরা প্রথমেই ওটাকে কার্টেসীয় করে নিলেই ওটা 6-এর মতো হয়ে যাবে। তাহলে 6-এরটা যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতেই আমরা 7-এর অঙ্কটাও কিন্তু করতে পারবো। তারপরে 8-এরটা দেখো প্রায় একই রকমের অঙ্ক, একটু ভাবলে সব নিজে করতে পারবে। তো 8-এরটা দেখো একটা সরলরেখা বলেছে একটা সমতলকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। তার মানে আমাদের কাজটা কি, এইভাবে ভাববো আমরা যে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে যে বিন্দুতে সরলরেখাটা সমতলকে ছেদ করছে। তো সেটা কিভাবে বের করতে হয়, কি করে, একটা সমতলের একটা সরলরেখার উপর আমরা কিন্তু যে কোনো বিন্দু পেতে পারি প্যারামেট্রিক আকার থেকে। তো সরলরেখার উপরে যে কোনো বিন্দু নেব, সেই বিন্দুটাকে সমতলের উপর বসিয়ে দেবো, তাহলে ওখান থেকে প্যারামিটারের মানটা আমরা যখন পেয়ে যাব, সেই প্যারামিটারের মানটা পেয়ে গেলেই আমরা বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব, তারপরে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। একটু বলে দিচ্ছি আমার হিন্টস হিসেবে, প্রথমে এটাকে কার্টেসীয় করে নেব। তাহলে কার্টেসীয় আকার থেকে পাই, কার্টেসীয় আকারে পরিবর্তন করছি, পরিবর্তন করে পাই। তাহলে দুটো ভেক্টর আকার কি আমরা কার্টেসীয় আকারে পরিবর্তন করে নিলে কি পাবো, এই সরলরেখার সমীকরণ হবে x - 2/3 সমান y + 1/4 সমান z - 2/2। এটা সরলরেখা হলো। আর সমতলটা কি হবে, সমতলটা তো খুব সহজ, আরো সহজে x - y + z = 5। 1 নম্বর হচ্ছে সরলরেখা আর 2 নম্বর হচ্ছে সমতল। তাহলে 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু, 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু, কি বলেছিলাম, এটাকে আমরা একটা প্যারামিটার দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা যদি t প্যারামিটার করি, তাহলে 3t + 2, 4t - 1, 2t + 2, এটা যে কোনো বিন্দু। ব্যাস, এই বিন্দুটা কি হবে, এই সমতলের উপর অবস্থিত, কারণ সমতলকে ছেদ করেছে বলেছে, তাহলে এই বিন্দুটা সমতলের উপর বসিয়ে দেবো আমরা। x এর জায়গায় 3t + 2, y এর জায়গায় 4t - 1 আর z এর জায়গায় 2t + 2।
তো বসিয়ে দেওয়ার পর আমরা টি এর মান মানে প্যারামিটারের মান মানে টি এখানে প্যারামিটার, তো টি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তো টি এর মানটা আমরা যখনই পেয়ে যাব তাহলে এই টি এর মান যেটা পাবো সেটা এই বিন্দুতে বসিয়ে নিয়ে আমরা বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে যাব, তারপরে দুটোর মধ্যে দূরত্ব বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা নিজে শেষ করবে। ঠিক আছে, পরের যে অঙ্কগুলো রয়েছে 9, 10, 11, 12, 13 সব অঙ্ক তোমরা নিজেরা করবে, কারণ অঙ্ক নিজেকেই করতে হবে। আমি শুধুমাত্র কি করতে হবে এটা আমরা বলে দিয়েছি, এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছো কোন অঙ্কটা কি করতে হবে। আর একটু ভাবলে সব অঙ্কই নিজে করতে পারবে, সেই ভাবনাটা কিন্তু রাখতে হবে। ভাবনাটা রাখলেই অঙ্কগুলো করতে পারবে। জিনিসটাকে নিয়ে ভাবতে হবে যে এই জিনিসটা কি হচ্ছে, তাহলেই করতে পারবে। দেখো চেষ্টা করে, নিশ্চয়ই পারবে। তারপরে আমি 14টাতে একটু হেল্প করে দিচ্ছি। দেখো 14 অঙ্কটা দুটো বিন্দুগামী একটা সরলরেখা XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে। তো একটু কি করে দিল, যে অঙ্কটা একটু আগে করলাম যে একটা সরলরেখা একটা সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক একটু আগে বার করলাম, এখানে কি করলো সরলরেখার সমীকরণটা বলে দিল না, দুটো বিন্দুগামী একটা সরলরেখা। তো আমরা তো দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখার সমীকরণ বের করতে পারি, তাহলে এটা মাথা থেকে চলে গেলে হবে না। এটাতে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো বিন্দুগামী সরলরেখা বলেছে মানেই সরলরেখার সমীকরণ, কিন্তু আমাদের দিয়ে দিল একটু ঘুরিয়ে। তো এই ঘুরিয়ে যেগুলো দিয়ে দেবে সেগুলো কিন্তু আমাদের বুঝে ফেলতে হবে যে কোন দিকে কি বলতে চেয়েছি। তাহলে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখার সমীকরণ আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে এবি সরলরেখার সমীকরণ কি হবে, আমরা এটাকে x1 y1 যেভাবে নিতে পারি, যেটা খুশি নিতে পারি। তাহলে x - 3 বাই 3 - 5 বা 5 - 3 চালিয়ে আমরা পজিটিভ রাখার জন্য 5 - 3 করতে পারি। তুমি যদি 3 - 5 করো, 3 - 5 করো তাও কিন্তু হবে, যা করবে তাতেই হবে। তো a - bও করতে পারে, b - ও করতে পারে। তাহলে আমরা 5 - 3 মানে 2 নিলাম, সমান y - 4 বাই, তাহলে অবশ্যই কিন্তু আর এটা এই দিক থেকে এদিকে, যেহেতু 5 - 3 নিয়েছি এইটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু 5 - 3 নিয়েছি তাহলে কিন্তু 1 - 4 করতে হবে। মানে এটাকেও পজিটিভ করার জন্য 4 - 1 করে দেবো, তা কিন্তু করা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা 1 - 4 করছি, মানে -3 ইকুয়াল টু z - 1 বাই 6 - 1 মানে হচ্ছে 5। তাহলে এটা সরলরেখার সমীকরণ। এর উপরে যে কোনো বিন্দু নিতে পারবো, তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, তো যে কোনো বিন্দু কি হবে না 2t + 3, -3t + 4, 5t + 1, এটা হলো যে কোনো বিন্দু। হলো এই যে কোনো বিন্দুটা কাকে ছেদ করবে, xy সমতলকে ছেদ করবে। তো xy সমতলের সমীকরণ কি, z = 0, তাই না? xy সমতলকে ছেদ করে। তাহলে xy সমতলের সমীকরণ হচ্ছে z0, তাহলে এটা z স্থানাঙ্ক, অতএব 5t + 1 সমান হচ্ছে 0। তাহলে t এর মান আমরা পেয়ে গেলাম -1/5। ব্যাস, এখানে t এর মানটা বসিয়ে দিয়ে আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, -2t/5 -2t/5 + 3, তারপরে হচ্ছে এটা -3 × t, t মানে হচ্ছে -1/5 + 4, 5t, 5 × -1/5 + 1 হলো। এখানে 5 5 কেটে যাচ্ছে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা পাবো 5 × 3 = 15 - 2 মানে 13/5, মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে 20 আর 3 23, 23/5, -1 + 1 0। তাহলে এটাই হবে আমাদের সেই বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এখন এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা যাবে।